প্রিয় দর্শক, মেট্রোসিন টু দ্য পয়েন্টে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি সামিন হোসেন। দর্শক, কয়েক ঘন্টা পর 2024 সাল বিদায় নেবে স্বাভাবিক নিয়মে, কিন্তু এই বছরটি কতটুকু স্বাভাবিক ছিল বাঙালির জন্য, ছাত্র জনতার জন্য, কিংবা যে কোনো রাজনৈতিক দলের জন্য, এই প্রশ্ন রয়ে গেছে। কিংবা 2025-এর বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়াবে, সমাধান কি আসবে? এ বিষয়ে আমাদের আজকের আলোচনার বিষয় 2025-এর বাংলাদেশ। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন জনাব ববি হাজ্জাজ, চেয়ারম্যান এনডিএম, এবং আমাদের সঙ্গে রয়েছেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি, সদস্য বিএনপি মিডিয়া সেল। আপনাদের দুজনকে আমাদের আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি 2025-এর বাংলাদেশ। আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই, কিন্তু আমাদেরকে পর্যালোচনার বিষয়গুলো আসলে তো 2024-এ যে ঘটনাবলী কিংবা অতি সাম্প্রতিক যে বিষয়গুলো, সেগুলোই আসলে খুব স্বাভাবিকভাবে আমাদের সামনে চলে আসবে। আমরা যদি আজকের ঘটনাটি নিয়ে বলি, যেটি পালিত হয়েছে মার্চ ফর ইউনিটি, ছাত্ররা সমাবেশ করে ফেলেছে, তাদের অর্জনের জায়গাটা কি? আপনাকে অসংখ্য ধন্যবাদ সামির। একই সাথে আপনাকে, আমার বিজ্ঞ সহ-আলোচক ব্যারিস্টার মীর হেলাল এবং চ্যানেল আইয়ের পর্দায় যারা দেখছেন বা আগামী দেখবেন, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। 2024 সাল আসলে বাংলাদেশের ইতিহাসে হয়তো 1971 সালের পর সবচাইতে গুরুত্বপূর্ণ বছর হিসাবে আগামীর দিনে দেখা হবে। এবং আমি অ্যাকচুয়ালি বিশ্বাস করি এবং বিশ্বাস করতে চাই যে 2024 সালে যেই আকারে একটা গণ অভ্যুত্থান তৈরি হয়েছে, আগামীর বাংলাদেশে আর কখনো এ ধরনের গণ অভ্যুত্থানের প্রয়োজন পড়বে না। এবং সেই আঙ্গিকে আমরা যদি ইতিহাস পর্যালোচনা করতে চাই, আগামীর ইতিহাস কী হবে, তাহলে 2024-এর গুরুত্ব সেইভাবেই থাকবে। 2024 সালে আমাদের অনেক প্রাপ্তি। 24 সালের জুলাই আগস্ট মাসে এই জাতি যেই জয়টা লাভ করেছে, এবং সত্যিকার অর্থে পুরো জয়টা এই জাতির ছিল, মানে কোনো একটা গোষ্ঠীর, উনার দল, আমার দল, কোনো একটা বয়স, কোনো একটা সর্ট অফ প্রফেশন বা ছাত্রত্ব, মানে না, 18 কোটি বাংলাদেশির বিজয় ছিল জুলাই আগস্টের বিজয়। তো সেই বিজয়টার পর আমাদের এগেন এত বড় একটা বিজয়ের পর সবার আশা আকাঙ্ক্ষা অনেক বেড়ে যায়। আমরা সবাই এক একটা জায়গা থেকে অনেক কিছু চাই, এবং অনেকে স্পেশালি তরুণরা এই বিজয়ে যে বড় একটা অবদান রেখেছেন, সেটাও কোনোভাবে ছোট করে দেখার কোনো উপায় নেই। সবার যেমন তেমন তরুণরা অনেক বড় অবদান রেখেছে, এবং সেই অবদানের পর তাদেরও স্পৃহা, তাদেরও প্রত্যাশা সরকার থেকে, রাষ্ট্র ব্যবস্থা থেকে, দেশ জাতি থেকে অনেক বেড়ে যাওয়াটাই স্বাভাবিক। এই অবস্থায় গত 5 মাসে আমরা পুরোপুরি যে স্বাভাবিক অবস্থায় যেতে পেরেছি তা না, এবং যেতে না পারে একটা বড় কারণ হলো 16 বছর ধরে যে ভঙ্গুর অবস্থায় নিয়ে আসা হয়েছে, সেখান থেকে অল্প কয়েকদিনে উঠে আসা সম্ভব না। হয়তো যা হয়েছে আরেকটু ইমপ্রুভড হতে পারতো, বাট যে কোনো জায়গায় আপনি দের ইজ রুম ফর ক্রিটিসিজম। যে কোনো সরকারই বলেন, যে কোনো কাজেই বলেন, দের ইজ অলওয়েজ রুম ফর ক্রিটিসিজম। আজকে আপনি আমার বিজ্ঞ সহ-আলোচককে যদি জিজ্ঞেস করেন, উনি হয়তো 5টা ভুল ধরিয়ে দিতে পারবেন। আমাকে জিজ্ঞেস করলে আমি পুরোপুরি ভিন্ন হয়তো 5টা ভুল ধরিয়ে দিতে পারবো। আবার আমাদের হাতে যদি থাকতো তাহলে অন্য কেউ 5টা ভুল ধরিয়ে দিতে পারতো। এইটাই সিস্টেম। সো সেই জায়গা থেকে অনেকের অনেকের প্রত্যাশা হয়তো পুরোপুরি মেটেনি, এটা স্বাভাবিক। এত বড় কিছু একটার পর এটা স্বাভাবিক। সেই জায়গা থেকে তরুণরা হয়তো তাদের উচ্ছ্বাস উদ্দীপনা থেকে, এবং ওই যে তাদের সব প্রত্যাশা পূরণ না হওয়া থেকে, তারা হয়তো আরেকটু এক্সট্রা হয়তো তারা বিচলিত হয়েছেন। এবং সেই প্রত্যাশা বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? সবার প্রত্যাশা যেহেতু ভিন্ন, যেমন মনে করেন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে বাংলাদেশের জনগণের, একজন বাংলাদেশি নাগরিক এবং বাংলাদেশের জনগণের জন্য একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি বলবো যে আমার প্রত্যাশা সুষ্ঠু সুন্দর নির্বাচন, যেটার মাধ্যমে আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে দেশ তৈরির কাজ করতে পারি। আবার এরকম আজকে যেমন আমি দেখলাম যে ওই যে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে ডাকটা দিয়েছিল, আপনি যে বলেন যে ঐক্যের ডাকে যে তারা একত্রিত হয়েছিল, ওখানে জোরদার স্লোগান হয়েছে যে বিচার এবং সংস্কার, বিচার এবং সংস্কার। এবং এখানে মানে দ্য ফ্যাক্ট ইজ যে এই দুটোর সাথে দ্বিমত পোষণ করবে বাংলাদেশে এমন কাউকে খুঁজে পাবো বলে আমার মনে হয় না। আমার বিজ্ঞ সমালোচকও মাথা নাড়ছেন, উনিও একমত। আপনিও তো নির্বাচন নিয়ে কথা বলছেন, বিএনপির পক্ষ থেকে নির্বাচনের কথা বারবার বলা হচ্ছে, কিন্তু সে ব্যাপারে কিন্তু তারা আবার দ্বিমত পোষণ করছে। জি, এখানে একটা কথা, প্রথমে আপনাকে একটা কথা বলি যে কোনো রাজনৈতিক দল যদি নির্বাচন নিয়ে কথা না বলে, সে আসলে রাজনৈতিক দল বা ওটার অংশ কিনা, এটা নিয়ে একটা প্রশ্ন চলে আসবে। এই প্রশ্ন তো তাহলে ছাত্রদের উপর চলে যায়। আচ্ছা, না, এখন সেকেন্ড পয়েন্টটা হলো যে আমরা রাজনৈতিক দল আপাতত বাদ রাখি। রাজনৈতিক দল এগেন ওই যে ঢেকি ওই স্বর্গেও ধান ভাঙে,
তো রাজনৈতিক দলের যেহেতু আমরা করবি, উনিও আমিও, আমরা সব রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, তো আমরা নির্বাচনের কথা বলবো, ওইটা বাদ দিয়ে আপাতত রাজনৈতিক দলের কথাটা বাদ দিয়ে আমরা নাগরিকে আসি। যে কোনো নাগরিকের কি চাওয়া, সে যে কোনো নাগরিকও চাবে কিন্তু সংস্কার। এখন সংস্কারটা কিভাবে আসবে? আমি একজন নাগরিক হিসেবে যদি আমি বলি যে আমি এই সংস্কার চাই, আমরা সংস্কারের বিষয়ে আপনার কাছে আবার ফিরে আসবো। আমি একটু ছোট্ট তাহলে এই পয়েন্টটা শেষ করে নিই যে আমি একজন নাগরিক হিসেবে যে বলবো আমি এই সংস্কার চাই, এই সংস্কার চাওয়ার এই দাবিটা রাখার আমার জায়গাটা কোথায় যদি আপনি নির্বাচন না দেন? সো যে যখন সংস্কারও আমার দাবি, সেই সংস্কার দাবি নিয়েও কিন্তু আমার নির্বাচনটা প্রয়োজন আমার দাবিটা উত্থাপন করবার জন্য। আপনাকে ধন্যবাদ। জনাব মীর হেলাল, যদি জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র আমরা গত কয়েকদিন ধরে সবাই একযোগ উপদেষ্টা থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা যারা ছিলেন তারা যে স্ট্যাটাসগুলো দিচ্ছিলেন, যদি আজ ঘোষণা হতো তাহলে বাংলাদেশের রাজনীতিতে কি ঘটতো, কি হতো? আপনাকে ধন্যবাদ। একই সাথে সম্মানিত দর্শক এবং আমার বিজ্ঞ সমালোচক ববি হাজার সাহেব সহ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আজকে যে ওনারা ডিক্লারেশন করতে চেয়েছিলেন বা গভর্নমেন্ট কি চাচ্ছেন, ওনারা কি চাচ্ছেন, রাজনৈতিক দলগুলো কি চাচ্ছে, দেশের মানুষ কি চাচ্ছে, এটা একটা পার্সপেক্টিভের ব্যাপার, এটা একটা আপেক্ষিক ব্যাপার। ওনারা চাইতেই পারেন গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় যে কোনো নাগরিক আইনের আওতায় থেকে যে কোনো কিছুই চাইতে পারে, তার অধিকার আদায় করতে চাইতে পারে, কিন্তু আইনের বাইরে গিয়ে কতটুক এটা সম্ভব এটা একটা দেখার বিষয়। এখন যেটা ববি ভাই বললেন, দেখেন এই জুলাই আগস্টের যে আন্দোলনটা, এটা বাংলাদেশের জন্য ভেরি সিগনিফিক্যান্ট, বিকজ অ্যাজ হি রাইটলি মেনশনড, মহান স্বাধীনতা যুদ্ধের পরে পুরো বাংলাদেশ বাংলাদেশের অ্যাজ এ নেশন, জাতি হিসেবে কিন্তু কোনো জায়গায় একমত হতে পারেনি, বিভক্তি ছিল, পক্ষে বিপক্ষে একটা মত ছিল। আমার মনে হয় এই জুলাই আগস্ট ৭১-এর পরে জুলাই আগস্টই হচ্ছে এমন একটা পিরিয়ড বাংলাদেশের ইতিহাসে হয়ে থাকবে যেখানে আমার মনে হয় 1% লোকও হয়তো যদি ভয়ে মুখে বিরোধিতা করেও থাকে, মনের থেকে কিন্তু এইটাকে সাপোর্ট করেছে। ঘটনাটা শুরু হয়েছে কি নিয়ে? চাকরির কোটা নিয়ে, সরকারি চাকরির। যখন যারা আন্দোলনে নেমেছে তাদের উপর নৃশংসভাবে তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী সরকার আক্রমণ করেছে, তাদেরকে হত্যা করেছে, তখন দল মত নির্বিশেষে প্রতিটি বাংলাদেশি এই স্বৈরশাসকের পতনের আন্দোলনে নেমেছে এক দফায়। তাহলে এখানে উনি খুব রাইটলি বলেছেন, এটা আমিও প্রায় সময় বলি, জুলাই আগস্টের অ্যাচিভমেন্টটা কোনো স্পেসিফিক কারণ না, আমার না, ওনার না, আপনার একক না, এটা কিন্তু 18 কোটি বাংলাদেশিদের একটা। কিন্তু যারা দাবি করছে তাদের ব্যাপারে তাহলে কি বলতে চান? না, ওনারা তো অবশ্যই দাবি করতে পারেন, যেমন আমি দাবি করতে পারি আমি এটার একটা পার্ট, আপনি দাবি করতে পারেন একটা পার্ট, যারা ক্যামেরার পিছনে আছে ওনারা দাবি করতে পারেন ওনারা একটা পার্ট। ববে এটা সবাই করতে পারে দাবি করাতে আমি অন্যায় কিছু দেখছি না, কিন্তু আমার মনে হচ্ছে জাতি হিসেবে আমরা যেদিকে যেতে চাচ্ছি এখানে বিভক্তিটা আনা উচিত হচ্ছে না। যখন আমরা বিভক্তির মধ্যে চলে আসব তখন কিন্তু পতিত স্বৈরাচার কিন্তু নিঃশেষ হয়ে যায়নি, তারা আপাতত ডিফেন্সিভ মোডে আছে অথবা পালিয়ে আছে, লুকিয়ে আছে, বাট ওনারা কিন্তু এখনো আছে। তাহলে ওই পরাজিত শক্তিটাকে কি আপনি স্কোপ করে দিতে চাচ্ছেন কিনা, বা ওরাই সূক্ষ্মভাবে? কিন্তু এই প্রশ্নটা তো ছাত্ররাই করছে বা বিএনপি বা অন্য দলগুলোর উপর, যে আপনারা কি সেই সুযোগ করে দিচ্ছেন কিনা, তারা সেই ভয়ে আছে। উনি যেমন বলেছেন, এক সময় শেখ হাসিনাকে আমরা বলতে শুনেছি ডেভেলপমেন্ট এগেইনস্ট ডেমোক্রেসি, এটা কিন্তু সে বেশ, এবং তার যেটা লেসপেন্সার বলাটা মানে একটু হার্শ হবে, বাট তার সাথে যারা চলতো ওনারাও এটা বলতেন যে না, মানে ডেভেলপমেন্ট এত হচ্ছে, মানে ডেমোক্রেসি কিছুটা কন্ট্রোল হলেও অসুবিধা, মানে কিছুটা কন্ট্রোল বলতে ওই দিনের ভোট রাত্রে, নাহলে মেশিন যে ইভিএম দিয়ে করছিল ওগুলা, এইটা আসলে সলিউশন না। কিন্তু একই মানে একটা রিজনেন্সের মতো হচ্ছে না যে বিচার, সংস্কার, নির্বাচন, প্রতিপক্ষ তো না কোনোটা কোনোরই, বিচার ব্যবস্থা, বিচার তো অবশ্যই চায়। এতগুলো হত্যাকাণ্ড হয়েছে এই মাত্র 1 মাসেরও কম সময়, অবশ্যই এটার বিচার হতে হবে, এটা তো মাস্ট। কিন্তু বিচার করাটা কি শুধুমাত্র এই সরকারের দায়িত্ব নাকি বাংলাদেশে যে কোনো সরকার আসলে এটার দায়িত্ব? যে কোনো নির্বাচিত সরকার আসলে একই দায়িত্ব পালন করতে হবে। বিচার অবশ্যই আমরাও চাই, এবং এটা কিন্তু খুব পরিষ্কারভাবে বলা হচ্ছে। এটা নিয়ে কেন কনফিউশন হচ্ছে, আমি ওনার সাথে একমত যে বাংলাদেশের এমন একটা মানুষ খুঁজে পাবেন না যে সংস্কার বা এই স্বৈরাচারের বিচারের বিরুদ্ধে কিছু বলছে,
এবার আসেন সংস্কার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল পুরো বাংলাদেশ 64টা ডিস্ট্রিক্ট ঘুরে 27 দফা রাষ্ট্র মেরামতের কাঠামো দাঁড় করিয়েছে। পরে ববি ভাই সহ যে সমমনা জোটগুলো ছিল ওনাদের সাথে আলাপ করে ওনাদের মতামতের ভিত্তিতে আমার মনে হয় 4টা আরও অ্যাড করে তারপরে 31 দফা হয়েছে। তো এগুলো কি? এগুলো রাষ্ট্র সংস্কারেরই ম্যানিফেস্টো বলেন, দফা বলেন, পয়েন্টস বলেন, ওনাদের নিজেদের পার্টিরও আছে, আমাদেরও আছে, বিভিন্ন পলিটিক্যাল পার্টির আছে। সংস্কার তো একটা কন্টিনিউয়াস প্রসেস। তো এই সরকার কতটুকু সংস্কার করবে? আমার দৃষ্টিতে তো ওনাদের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দিয়ে দেওয়া। বাকি যে সংস্কারগুলো আছে নির্বাচিত সরকার যেই হোক তারা সেটা কন্টিনিউশন হয়ে যাবে। আপনার কাছে আবারও আসবো। আমি একটু ববি হাজ্জাজ আপনার কাছে জানতে চাই যে ছাত্ররা যে আজ মার্চ ফর ইউনিটি করলো, সেখানে তারা দাবি জানিয়েছে 15 জানুয়ারির মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং তাদের যে ঘোষণাপত্র আজকে ঘোষণা করার কথা ছিল সেটা ঘোষণা করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এটি যদি 15 জানুয়ারিতেও না হয় তাহলে তাদের অবস্থানটা কি হবে, তারা কি করবে? আর আওয়ামী লীগ নিষিদ্ধ করাটা এই সময়ের মধ্যে কতটুকু প্রাসঙ্গিক কিংবা অপ্রাসঙ্গিক? মানে আমি একটা কথা দিয়ে শুরু করি, যেটা আপনি আবার 72 সংবিধান বাতিল করার যে বিষয়টি, এটি নিয়ে অনেকে কথা বলছে। বিএনপিও কিন্তু এটির পক্ষে অবস্থান নিচ্ছে যে ঢালাওভাবে বাতিল না করে সংস্কার করার ব্যাপারে মত দিচ্ছে। গত পরশু তারা বলেছিল যে আজকের তারা প্রোক্লেমেশনে তারা 72 সংবিধানের কবর রচনা করবে। দেখেন, আমি জাস্ট একটা জিনিস একটু পরিষ্কার করতে চাই যে এই যে কে কি করেছে বা কার কি, আমার বিজ্ঞ সমালোচক যে কথাটা বললেন যে আপনার একার জুলাই আগস্ট আন্দোলন না, আমার একার না, তরুণদের শুধু একার না, সবার, মানে এই জায়গাটাতে পরিষ্কার হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। কারণ শেখ হাসিনাও কিন্তু বলতো দেশটা তার, কিন্তু শেখ হাসিনা যখন বলতো তখন সে এমনভাবে বলতো যে শুধুমাত্র তার, আর কারণ না। তো জুলাই আগস্ট আন্দোলন আমার, জুলাই আগস্ট আন্দোলন ব্যারিস্টার মীর হেলাল সাহেবের, জুলাই আগস্ট আন্দোলন আপনার। আপনি নিজে আমাকে আপনার ছবি ভিডিও দেখিয়েছেন, আপনি তখন কি বলো নাম, সরকার বিরোধী আপনি রাজপথে নেমেছিলেন। এখানে আই এম শিওর অনেকেই নেমেছে, পুরো দেশের জনগণ নেমে গেছে। এই আন্দোলনটা আমাদের সবার, এই জায়গায় আমরা বিভেদ না টানি। তো এখন এই যে ছাত্ররা বলাটা ভুল হবে, এখানেও সংজ্ঞাটা খুব গুরুত্বপূর্ণ। এখানে বিভেদের জায়গা তো আসলে স্পষ্ট। আপনারা যতই বিভেদ না টানি বলেন, এই বিভেদের জায়গা কিন্তু জাতি স্পষ্ট দেখতে পাচ্ছে। মানে বিরলাল যেটা বলছিলেন যে আন্দোলনটাতে সবাইকে এক করা গিয়েছিল, বাট আমরা কয়েক মাস যেতে না যেতে ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি, মানুষ তো বিশ্বাস হারিয়ে ফেলে। না, এটা আমরা দেখতে পাচ্ছি। বিভেদটা যে জায়গাটা থেকে শুরু হচ্ছে, দেখেন এই যে তরুণরা, এগেন তরুণদের অনেক উচ্ছ্বাস, অনেক উদ্দীপনা, এবং তারা খুব সহজে এক্সাইটেবল, তারা মনে করেন অনেক কিছু করে ফেলবেন, এবং তারা সেইভাবে। এটা কি আপনি মনে করেন তারা মনে করছে, নাকি তাদেরকে কেউ আসলে চালাচ্ছে? বা না, আমরা এত বড় কনস্পিরেসি থিওরিতে আপাতত না যাই, ওয়ান স্টেপ এট এ টাইম। তবে যে জিনিসটা হয়েছে যে তারা যেমন মনে করেন গত 2 দিন আগে তারা একটা প্রকাশ্যে তারা জানিয়ে দিলেন যে তারা আজকে সংবিধানের 72 সংবিধানের কবর রচনা করবেন। এখন এই যে এটার যুক্তিকতা কি আছে? এটা তারা যদি 72 সংবিধানকে কবর দিতে চান, তাহলে কমিশনের কি দরকার ছিল? একটা কমিশন গঠিত হলো না, এবং সেই কমিশনে কিন্তু একজনকে প্রধান করার পর তাদের চাওয়ায়, মানে তাদের পছন্দ হয়নি বলে তাকে সরিয়ে দিয়ে আবার নতুন আরেকজনকে কমিশনের প্রধান দেয়া হলো। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন, আমি কেন বললাম যে আমরা ছাত্র না বলি, কারণ প্রত্যেকটা ডেফিনেশন আছে, ছাত্র কিন্তু অনেক আছে। মানে এই যে পুরো জুলাই মাস আমি যখন রাজপথে ছিলাম, তখন স্কুলের ছাত্রছাত্রী, কলেজের ছাত্রছাত্রী, হাজার হাজার লক্ষ লক্ষ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, মানে যারা ঢাকা শহর চেঞ্জ করে দিয়েছিল, পুরো মানে এই পুরো আন্দোলনটার মুখ বদলে দিয়েছিল, তারাও তো ছাত্রছাত্রী। তারা তো এখানে, আমি তো দেখিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন কথা বলছে কতগুলো স্কুলের ছাত্র, আমি যখন গুলি খেয়েছি আমার পাশে অ্যাটলিস্ট কয়েকশো স্কুলের ছাত্রছাত্রী ছিল, মানে ওই হাফ প্যান্ট পরা, স্কুলের সালোয়ার কামিজ পরা, মানে রাবার বুলেটস। হ্যাঁ, তো তখন তো আমার পাশে আশেপাশে সব তো স্কুলের ছাত্রছাত্রী ছিল। তো তারা কোথায়? তারা কি বলছে? আপনি যখনই বলবেন ছাত্ররা এটা বলেছে, ছাত্ররা এটা চেয়েছে, এটা সংজ্ঞাটা পরিষ্কার করতে হবে। না, ছাত্ররা চাইনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা একটা অর্গানাইজেশন, হ্যাঁ, এই অর্গানাইজেশনও যারা আছে তারা সবাই ছাত্র, এটা ঠিক, তারা সবাই ছাত্র, বাট সব ছাত্র এখানে নাই, এটা পরিষ্কার করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অর্গানাইজেশন তারা কিছু কথা বলছে, তারা যেমন বলছে যে রাজনৈতিক দলগুলো তাদের বিরোধিতা করছে, এই সরকারের সফলতা রাজনৈতিক দলগুলো চায় না। এটা অত্যন্ত দুঃখজনক, কারণ এই সরকারকে প্রথম থেকে রাজনৈতিক দলগুলো ফুল সাপোর্ট দিয়ে গেছে, এবং এই সরকার যখনই রাজনৈতিক দলগুলোকে ডেকেছে, বিএনপি, এনডিএম এবং মানে আওয়ামী বিরোধী যত রাজনৈতিক দল ছিল সবাইকে যখনই ডেকেছে, তারা স্বতঃস্ফূর্তভাবে চলে গেছে। এবং তাদের কথা কতটা শুনেছে না শুনেছে পরের কথা, কোনো রাজনৈতিক দল সেটা নিয়ে বড় দাগে প্রশ্ন তোলেনি, কিন্তু
আলোচনা এনেছে ভাই আরেকটু শুনলে ভালো। তো আমি নিজে তো আপনাদের শোতে অনেকবার বলেছি, অনেক টক শোতে, রাজপথে, সেমিনারে, মিটিংয়ে, সরকারের সাথে বসেও বলেছি যে আপনাদের সাথে আছি, আপনারা যা বলবেন করব, কিন্তু আমাদের কথাগুলো আরেকটু ভালো করে শুনতে চেষ্টা করেন, বা আমরা একটু বসে আমাদের কথা মানবেন সেটা বলি নাই, শুনে। সরকার তো শুনছে, সরকার শুনেই তো এই ঘোষণাপত্র বন্ধ করালো, তারা নিজেরা দায়িত্ব দেখেন নিল। সরকার শুনে যে ঘোষণাপত্র বন্ধ করালো, ঘোষণাপত্রের প্রসেসটা কয়েক সপ্তাহ ধরে চলছে, এই ঘোষণাপত্রের প্রসেসটা কয়েক সপ্তাহ ধরে চলছে। এখন নিশ্চয়ই সরকার পরিচালনায় যারা আছেন তাদের অনেক দায়িত্ব আছে, কিন্তু এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা এই ঘোষণাপত্রটা আজকে প্রকাশ করার কথা ছিল, তারা তো সরকারের সাথে সম্পৃক্ত। মানে সরকারের আপনার উপদেষ্টা মণ্ডলে মানে এই মণ্ডলীতে ৩ জন আছে তাদের অংশীদার, একই সাথে যারা উপদেষ্টা মণ্ডলীতে নেই তারাও সরকারের বড় বড় ভূমিকা পালন করছে। মানে অনেক জায়গায়, যেমন এই যে অল্প কিছুদিন আগে তবলিগের যখন 2 দলের ভেতরে সংঘর্ষ হলো, তখন আমরা দেখলাম যে সরকারের বাইরে এই ধরনের বড় বিষয়গুলো থেকে তাহলে তারা আলোচনা করছে না সরকারের সাথে, বা যারা সরকারেই আছে ছাত্রদের প্রতিনিধিরা। মানে এই জায়গাগুলোই বলছি যে দেখেন, সরকারের ভেতরে থেকে যদি কোনো আলোচনা হয়, তাহলে আমরা যারা সরকারের বাইরে আছি আমরা তো একটু লেটসে আমরা তো একটু কনফিউশনে ভোগ করি তখন, না যে মানে এটা কিভাবে হচ্ছে, তাহলে সরকার আসলে কোন কথাটা বলছে, সরকারের উপদেষ্টা মণ্ডলীর মধ্য থেকে কেউ কথা বলছে, সরকারের উপদেষ্টা মণ্ডলীর সাথে সারাক্ষণ বসে বা সরকারের পরিচয় বা ওরকম মানে সরকারের ফুল প্রোটোকল নিয়ে সব জায়গায় যায়, তারা একটা কথা বলছে, এরপর মাননীয় প্রেস সচিব মহোদয় আরেকটা ভিন্ন কথা বলছেন। আবার এমনও হয়েছে স্পেশালি 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবসে মাননীয় প্রধান উপদেষ্টা জাতির জন্য একটা বাণী রেখেছেন। ওই বাণীটা রাখার পর 24 ঘন্টার ভেতরে মাননীয় প্রেস সচিব আবার যে ওই বাণীটা একটা ইন্টারপ্রিটেশন দিলেন। তো এই জায়গায় আমাদের একটু কনফিউশন সৃষ্টি হয় না, মানে আমরাও তো একটু সন্দিহান হয়ে যাই ভাই আসলে সরকারের মেসেজ কোনটা। মিরহেলালকে শুনে আসি। জনাব মিরহেলাল, বিভিন্ন বিষয় উঠে আসে। আপনি এর আগের বার যখন কথা বলছিলেন আপনি ঐক্যের কথাটা বলছিলেন। আপনি দীর্ঘদিনের যে সহযোদ্ধা ছিল জামায়াতের কথা যদি আমি বলি, আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিক সময় তাদের সাথে আপনাদের একটা বিরোধের বিষয় উঠে আসে। যদি আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি রয়েছেন তারেক রহমান, তিনি বারবার ঐক্যের কথাই বলছেন। আমরা অতি সম্প্রতি দেখতে পাচ্ছিলাম যে বিএনপি পক্ষে চাঁদাবাজি বা এই ধরনের বিষয়গুলো উঠে আসছে। আবার আপনাদের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনিও কিন্তু পাল্টা বক্তব্য দিচ্ছিলেন। এই বিষয়গুলোকে আসলে আপনারা কিভাবে দেখেন? দেখেন, পলিটিক্স যারা করে বা রাজনীতি যারা করে তাদের পথটা কোনো সময় মসৃণ না। কেন আমি এটা বললাম, এই যে ধরেন একটা ঢালাও একটা অভিযোগ দিল চাঁদাবাজি হচ্ছে, হার্ডলি পুরো বাংলাদেশে যতগুলো ঘটনা হয়েছে 15 থেকে 20টার আমরা এক্স্যাক্ট এভিডেন্স পেয়েছি এবং সাথেই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। কারণ একটা দল 17 বছর ধরে বিরোধী দলে ছিল, এখানে তো ওরকম স্ক্রুটিনি করার সুযোগ ছিল না। কিন্তু যখনই এই অভিযোগগুলো আমাদের কাছে এসছে, আমরা কিন্তু তার দলীয় অবস্থানকে এগুলো আমরা কেয়ার করি না, আমরা করেছি। এখন আপনি বলছেন অনৈক্যের জায়গাটা আমার মনে হচ্ছে কিছুটা অস্থিরতা থেকে। মানে এটা কেন, ক্ষমতায় যাওয়া না যাওয়ার অস্থিরতা? না, এখানে ক্ষমতায় যাওয়ার কিন্তু এসিউরিটি কেউ কাউকে দিচ্ছে না। এখন সে আমাদের সাথে এনডিএম এর সম্মানিত চেয়ারম্যান সাহেব আছেন, উনি নির্বাচন করলেই কি উনি ক্ষমতায় যাবেন এরকম কোনো গ্যারেন্টি আছে? বা আমি নির্বাচন করলে আমার দল ক্ষমতায় যাবে এরকম তো কোনো গ্যারেন্টি নেই, বিকজ একটা নির্বাচন হবে। কিন্তু আমার মাথার মধ্যে আসছে না এখনো যে নির্বাচন কিভাবে বিচার বা সংস্কারের প্রতিপক্ষ বা এইটার বিরোধী একটা অবস্থানে গেল কিভাবে? এটা নির্বাচন করতে এত অনীহা কেন, বা নির্বাচনের প্রক্রিয়ার প্রতি এত অনীহা কেন? আমরা একদিকে বলছি হাসিনা মানুষের অধিকার লুট করেছিল, মানুষের অধিকার হরণ করেছিল, সে অগণতান্ত্রিক প্রক্রিয়া দেশ চালাচ্ছিল, সে মানুষের ভোটাধিকার সহ সকল কথা বলার অধিকার সব কিছু কেড়ে নিয়েছিল। কিন্তু আমরা আবার ওনার নির্বাচনে না যাওয়ার মেন্টালিটিটাকে অ্যাডপ্ট করতে চাচ্ছি। নিজেদের মধ্যে একটা বৈপরীত্য, মানে চালচলনের বা কথাবার্তার একটা বৈপরীত্য দেখা যাচ্ছে। এই যে আপনি বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমি একটা কথা আজকে একটু বলি এখানে, প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা এবং এরা এবার যে আন্দোলন করেছে আমি নিজে দেখেছি, এইটা আমি কোনো সময় কল্পনাও করি নাই। দেরি নিড টু, এরা কেউ কিন্তু হলে থাকে না, দে আর মোর দেন ওয়েল টু ডু, যে ওনারা মোটামুটি সেফলি থাকতে পারতেন। কিন্তু এই সময়টা যে আন্দোলন ওনারা করেছেন, ওনারা কিন্তু ওনাদের দায়িত্ব, দেশপ্রেমের দায়িত্বটা শেষ করে দে ওয়েন্ট ব্যাক টু দ্য ইউজুয়াল রোল, যেটা ক্লাসে ফেরত যাওয়া, ওদিকে কনসেন্ট্রেট করা। বিকজ ওনারা মনে করেছেন ওনাদের কোনো স্টেক হোল্ডিং আপাতত লাগছে না, ওনারা আগে নিজের ক্যারিয়ারটা করতে চান, ওনারা নিজেদেরকে যোগ্য করে তারপর ওনারা
দেশের জন্য আরো বেটার কন্ট্রিবিউট করতে চান, এখানে কিন্তু একটা শেখার বিষয় আছে বলে আমি মনে করি। এভরিওয়ান অ্যাজিউম দ্য রোল। আপনি আজকে এখানে আমাদের অ্যাঙ্কর হিসেবে কাজ করছেন, সো আপনি কিন্তু যুদ্ধ করেছেন, যুদ্ধ শেষ, অধিকার আদায় হয়ে গেছে, ইউ ওয়েন্ট ব্যাক টু হোয়াট ইউ ডুইং। এই জায়গাটা আমার মনে হয় যে কিছু কিছু জায়গায় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছে। বৈষম্য বিরোধী আন্দোলন, ছাত্র আন্দোলন, বৈষম্য থাকতে পারবে না। তাহলে আমি যদি নির্বাচন চাই, এটাকে আমার অধিকার নেই, আমি চাইতে পারি না, আপনিও না চাইতে পারেন। উই ওয়েলকাম দিস, দেয়ার শুড বি এ ডিবেট, কেন না কেন হ্যাঁ। কিন্তু আপনি এমন জায়গায় যাচ্ছেন, আপনি ডিবেট করতে চাচ্ছেন, তারা নেতৃত্ব দিয়েছে, তাদের কথা শুনতে হবে, এই ধরনের একটা অবস্থা। আমি আবারও বলি, এখানে মনে হয় আমার বোঝার ভুল হচ্ছে। নেতৃত্ব কেউই দেয় না এখানে, নেতৃত্ব কোটা বিরোধী আন্দোলনের একটা। কিন্তু আমরা এমনও শুনেছি আপনাদেরকে বলা হচ্ছে আপনারা পারেননি এত বছর, এখন আপনারা কেন এগুলো নিয়ে বেশি কথা বলছেন, এরকম আমরা গণমাধ্যমে আলোচনায় আমরা পারিনি, আমরা পেরেছি। আমি কিন্তু এখনো বলিনি যে বিএনপি এককভাবে এই আন্দোলনের নেতৃত্ব দিয়ে সফল হয়েছে, একটা বারের জন্য বলিনি। আমি বলেছি 18 কোটি বাংলাদেশের মেবি 1% যারা প্রত্যক্ষ সুবিধাভোগী, হাসিনা এবং তার এই যে যারা চুরি চামারি করেছে তাদের, এদের এত ভদ্রভাবে এদের বলারও দরকার নেই, এরা করেছে, লুটপাট করেছে। তো আই হ্যাভ নো সিম্প্যাথি ফর দেম। এই 1% বা একটু কম হবে, এই ছাড়া কিন্তু বাকি 99% বাংলাদেশি প্লেড অ্যান অ্যাক্টিভ রোল ইন দিস রেভলিউশন। এই যে অভ্যুত্থানের কথা বলছেন, এটা কোটা বিরোধী আন্দোলন, তাদের উপর আক্রমণ, তারপর গণ অভ্যুত্থান, এক দফা। আপনার টাইমলাইনটা কিন্তু একটু বুঝতে হবে। টাইমলাইনটা যদি বুঝি, রেজাল্ট এই যে আমি আপনাকে উদাহরণ দিলাম, উনি বলেছেন ছাত্র, বিএনপি মানে কি পুরো দেশ না, একটা সার্টেন পার্সেন্টেজ অফ পিপল যারা মনে প্রাণে এই দলটার আদর্শকে বিশ্বাস করে। এনডিএম মানে পুরো দেশ না, সার্টেন পার্সেন্টেজ অফ পিপল যারা ওনাদেরকে সাপোর্ট করে। ছাত্র দল মানে পুরো বাংলাদেশের ছাত্র না, বিএনপির আদর্শে বা জিয়া রহমানের আদর্শে বিশ্বাস করে যে ছাত্রগুলো, এগুলো আমাদের সংগঠন করে। সিমিলারলি এরকম আরও ছাত্র সংগঠন আছে, ওনাদের আছে, যাতে যে পার্থবাই যে যাতে অনেকগুলো আছে। একদল ছাত্র যারা ব্র্যাক ইউনিভার্সিটি বলেন, আমি আবার নাম বললে হয়তো ভুল হয়ে যাবে, ইন জেনারেল প্রাইভেট ইউনিভার্সিটি, দে হ্যাভ সেট অ্যান মানে সুপারব এক্সাম্পল। যুদ্ধ করেছে প্রাণের মায়া না করে, যুদ্ধ শেষ, শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত দিয়েছে। দর্শক, আমাদের আলোচনা চলবে, যুক্ত থাকুন চ্যানেলের ফেসবুক এবং ইউটিউবে। জি বলুন। আমি ওইটাই বলছিলাম যে ওনারা ওনাদের দেশপ্রেমের দায়িত্ব পালন করে নিজের জায়গায় নিজে ফেরত গিয়েছে। সো কোনো গিভ অ্যান্ড টেকের বা কোনো চাহিদা ওনাদের ছিল না। ওনারাও কিন্তু চান যে রাষ্ট্র মেরামত হোক, কারণ ওনারা তো আরেকটা এরকম যুদ্ধ করতে চান না, আমরা কেউই চাই না। কিন্তু এখন যদি আমি এটা বলতে থাকি যে আমি করেছি আমি করেছি আমি করেছি, একটা পয়েন্টে গিয়ে কিন্তু মানুষও বিরক্ত হবে। আমি একটু ববি হাজ্জাজের কাছে শুনে আসি। জনাব ববি হাজ্জাজ যেটি বলছিলেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা আন্দোলন করেছে, তারা চলে গেছে, চাহিদার জায়গাটা ছিল না। তো এখন যারা কথা বলছে, তাহলে কি তাদের একটা চাহিদার জায়গা তৈরি হয়েছে কিনা এবং সেটি কেমন? মানে এটা একটা জায়গায় নিশ্চয়ই, এই যে যেমন আজকে ঐক্যর ডাক দিয়ে তারা বসলেন, ঐক্যর ডাক দিয়ে যখন বসলেন তখন দেখলাম যে এই যে এনডিএমকে কি ডেকেছিল? না, রাজনৈতিক দলগুলোকে তো কাউকেই ডাকেনি। আচ্ছা ঠিক আছে, আমি বাদ দিলাম, রাজনৈতিক দল বাদ দিলাম, আমরা তরুণ সমাজকে দেখে শুরু করি, যেটার নেতৃত্ব বা যেটার তারা বলছেন তারা ওটার নেতৃত্ব দিচ্ছেন বা ওটার অংশীদার তারা। তাহলে এই যে তরুণ সমাজের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কথা আমার বিজ্ঞ সমালোচক যেটা তুললেন, কারণ আমি এগেন 18, 19, 20 আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর সাথেই ছিলাম, ওই রামপুরা এলাকায় যেখানে অ্যাকচুয়ালি লাইভ ফায়ারিং হচ্ছিল। ঢাকা শহরে 3টা জায়গায় হয়েছে, রামপুরে হয়েছে, ওই যে আপনার পুরন ঢাকা যাত্রাবাড়িতে হয়েছে, আর মিরপুরে হয়েছে। এবং সবচেয়ে বেশি আপনার নিহত আহত ঢাকা শহরে ওই রামপুরা ওই এলাকাটা হয়েছে। ওই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যেখানে নেমেছিল তাদের উপরে সবচেয়ে বড় আক্রমণটা হয়েছিল। তাদেরকে বড় জায়গায় বড়ভাবে ডাক দেওয়ার কোনো আওয়াজ আজকে আমি শুনিনি। মাদ্রাসার ছাত্রছাত্রীরা, মাদ্রাসার ছাত্ররা কিন্তু মানে শুধু ঢাকা শহরের সব জায়গায়, ঢাকা শহরে বিশালভাবে, ওই যে যাত্রাবাড়ির কথা বললাম, ওখানে কিন্তু পুরো কর্মকাণ্ডের একটা বড় অংশ ছিল মাদ্রাসার ছাত্ররা। এবং রামপুরাতেও এগেন আমি ছিলাম, নিহত হয়েছেন। হ্যাঁ জি জি জি, তাদের কোনো বড় অংশীদারিত্ব আজকে ছিল না। আমি ধরে নিলাম
যে ওনারা যখন ঐক্য বলেছেন ওরা তারুণ্যের ঐক্য বলেছেন, রাজনৈতিক বা অন্য কোনো ঐক্য বলেননি। কারণ পেশাদাররা ছিল, আমাদের আইনজীবীরা, বিজ্ঞ আইনজীবীরা যদি বারবার যে কোর্টে না যেত, সাহস করে না দাঁড়াতো, আপনাদের ক্যামেরার সামনে না দাঁড়াতো, অনেক কিছু আমরা দেখতে পেয়েছি তখন। হ্যাঁ, সো বিজ্ঞ আইনজীবীরা যে ফাইটটা দিয়েছেন, তারপর আপনার অন্য পেশাজীবীরা যে ফাইটগুলো দিয়েছেন, তাদের সবাইকে ডাক দিল না। আমি মানলাম যে শুধু তরুণদের ঐক্য, ঠিক আছে, তাহলে বলা উচিত ছিল তরুণদের ঐক্য, বাট সেটা ওনারা বলেনি। শুধু তরুণদের ঐক্যতে মাদ্রাসারা কোথায়? মানে লক্ষ লক্ষ আপনার ছাত্রছাত্রী আছে মাদ্রাসার, এবং যারা রাজপথে ছিল, আমরা রাজপথে ছিলাম বলে বলছি ভাই, আমরা কোনো হারুন হোটেল বা এই হোটেলে ছিলাম না, আমরা ছিলাম বলে বলছি যে তাদেরকে দেখেছি। প্রাইভেট বিশ্ববিদ্যালয়, এই যে যাদেরকে কি বলো নাম, ফার্মের মুরগি বলা হতো, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়গুলো হিসাবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো সবচেয়ে বড় অবদান রেখেছে। তাহলে আপনারা তাদেরকে ডাক দেন। মানে এই যে ঐক্যর ডাকগুলো, এগেন আমরা চাই তাদেরকে রাজনীতিতেও সম্পৃক্ত দেখতে। আমি আমার তরফ থেকে বলছি, আমার বিজ্ঞ সমালোচক অলরেডি এই কথাটা তার তরফ থেকে বলে ফেলেছেন, তো আমি আমার তরফ থেকেও বলছি যে আমরা চাই তাদেরকে রাজনীতিতে সম্পৃক্ত দেখতে। আমরা চাই তারাও উজ্জীবিত হয়ে রাজনীতিতে আসুক। কিন্তু তাদেরকে গোয়েন্দা সংস্থা সহযোগিতা করছে, এই ধরনের কথাও তো উঠে আসছে। আমরা দেখেন, আমরা যেটা পরিষ্কারভাবে দেখছি, ভেতরের খবর আমি বলবো না, কারণ আমরা এক একজন এক একভাবে জানি, বাট বাইরে থেকে যেটা পরিষ্কারভাবে জনগণ দেখছে, সবাই জানানো উচিত না, দর্শকরাও তো দেখছে। সেটাই বলছি যে আপনিও যদি একটু খবরে দেখেন, আপনারা যখন দেখছেন যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা আছে, যাদেরকে আমরা প্রথম থেকে, মানে এই জুলাই মাস থেকে আমাদের সম্মান বলেন, কারণ তারা যে ত্যাগ স্বীকার করেছে সেটার জন্য সম্মান, তাদের বয়সের জন্য মুরব্বী হিসেবে তাদের প্রতি স্নেহ, সবকিছু দিয়ে আসছি, এখনো দিয়ে যাচ্ছি। স্নেহ, সম্মান, আদর, ভালোবাসা, যেটাই বলেন না কেন ভাই, সবকিছু দিয়ে যাচ্ছি। কিন্তু তারা যেখানেই যাচ্ছেন, তারা তো সরকারি প্রোটোকল ব্যবহার করে যাচ্ছেন। তো সরকারি প্রোটোকল যখন ব্যবহার করছেন, তখন সরকারি প্রোটোকলের মধ্যে অনেক কিছুই পড়ে যেটা হয়তো তারা ব্যবহার করছেন। মানে আমরা যে কোনো জায়গায়, যে ছাত্র নেতৃত্বের কথা বলেন, যে কোনো জায়গায় বলেন, তারা যায়, তারা ডিসি বা সব কিছু তাদের প্রোটোকলে চলে যায়। আমরা দেখছি ভাই, টিভি ক্যামেরাতে দেখা যায়। এই জিনিসগুলো তো আমাদের জন্য যায় না, এগুলো তো সরকারের সাথে যারা আছে তাদের জন্য যায়। আমি রাজনৈতিক নেতা হিসেবে কত বড় কত ছোট ইস্যু না, আমি রাজনৈতিক নেতা হিসেবে আমার জন্য যায় না। যখন আওয়ামী লীগ ছিল তখনও যেত না, এখন অন্তর্বর্তীকালীন সরকার এখনো যায়, এবং যাওয়ার কথাও না ভাই, এটাই স্বাভাবিক। আমি যদি আগামী নির্বাচনে সরকার পরিচালনার কোনো একটা দায়িত্বে আসতে পারি, জনগণ যদি আমাকে চুজ করে, তখন এই প্রোটোকলগুলো আমার জন্য আসবে, তাছাড়া আসবে না। তাহলে এই যে এই জিনিসগুলো তাদের পাওয়া, এটা পাওয়া ঠিক আছে, তারা পেয়ে সেটা রাজনৈতিক ব্যবহার করা, এই জিনিসগুলো সুন্দরভাবে বা ভালোভাবে জনগণ লং টার্ম দেখবে বলে আমার মনে হয় না। গত 5 মাসে তারা যেই বিশাল একটা জনসম্পৃক্ততা, জনগণের একটা ভালোবাসা, প্রীতি আমাদের তরফ থেকে, আমাদের কাছ থেকে, মানে রাজনৈতিক দলগুলো সবার কাছ থেকে যে স্নেহ, ভালোবাসা, প্রীতি যেটা পেয়ে এসছিল, তার মধ্যে অনেকটাই তারা হয়তো খুইয়ে দিয়েছেন গত 5 মাসে। আমরা চাই না এটা আরো বাড়ুক, আমরা চাই তাদেরকে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য বড়ভাবে আমরা একসাথে পাই। সো সেই জায়গাটা ধরে রাখতে হলে তাদের এই যে অনেক্য ডাকগুলো থেকে সরে ঐক্যের ডাকে যাওয়া প্রয়োজন। তাদেরকে কিন্তু এখনো কেউ ব্লেম করছেন, আমরা বলছি, আমি নিজেও আপনার সাথে আজকেও বলছি যে তারা তরুণ, তারা উৎসাহী, কিন্তু তাদের একটু ডিরেকশন দরকার। হয়তো আরো 30 বছর আগে কেউ তো ডিরেকশন দিচ্ছে তাদেরকে, তা না হলে তারা এই সিদ্ধান্তগুলো কিভাবে নিচ্ছে? এখন কেউ ডিরেকশন দিচ্ছে সেটা তো পরিষ্কার আমরা দেখছি না। তবে হ্যাঁ, এইখানে আমি আপনার সাথে একমত হব যে যেহেতু সরকারের সাথে একটা সম্পৃক্ততা আছে, এবং সরকার পরিচালনায় অনেক মুরব্বীরা আছেন, আমাদেরও মুরব্বীরা আছেন, আমার আজকে 50+, তা অনেকে আছেন যারা আমারও অনেক মুরব্বী, মানে আমার বাবার সমসাময়িক, তারাও আছেন। তো তাদের উপরে অবভিয়াসলি একটা দায়িত্ব হয়তো পড়ে যে তারা এদেরকে আরেকটু ভালোভাবে ডিরেকশন দেয়, তারুণ্যের ডিরেকশন লাগে। আমার কাছে কিছু দূর মনে হচ্ছে, হয়তো ভুল মনে হচ্ছে, বাট আমার কাছে কিছু দূর মনে হচ্ছে তারা কিছু দূর ডিরেকশনলেস হয়ে গেছেন। তাদের তারুণ্যের স্পৃহাটা আছে, এনার্জিটা আছে, কিন্তু ডিরেকশনটা নেই। এইটা কোথাও থেকে, মানে মুরব্বীদের দায়িত্ব ছিল এই জিনিসগুলো দেয়া, সরকারের ভেতরে যারা আছেন তারা দিতে পারছেন না। একটা সময় এটা ঠিকভাবে না, তারা কি কথা শুনছে না নাকি, বা আপনি কি মনে করছেন? এটা তো সরকারের পক্ষ থেকে আমরা তো সরকারকে যে জিজ্ঞেস করতে পারছি না যে তাদের কথা শুনছেন কিনা। আর যদি আপনি সরকারে থাকেন এবং আপনার কথা না শুনে, তাহলে সরকার থেকে তাদেরকে দূরে করেন। এটার সলিউশন তো খুব বেশি মুশকিল না ভাই। মানে মনে করেন আগামীকাল বিএনপির একটা সরকার আসলো বা এনডিএম এর একটা সরকার আসলো, বিএনপি যদি সরকার আসে, বিএনপি পলিসি করলো, বিএনপি এই জিনিসটা করতে চায়। আমার বিজ্ঞ সমালোচক ব্যারিস্টার মীর হেলাল সাহেব, উনি ওই সরকারের অংশ, কিন্তু উনি ওই সরকারের পলিসি মানতে রাজি না, উনি অন্য কিছু করতে চান। তাহলে ওই সরকার তখন সহজেই ওনার সাথে সম্পৃক্ততা আলাদা করতে পারে।
সেটা তো সহজ প্রসেস, ঠিক না? এর আগে অনেক সরকার আমরা দেখেছি, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এই কোনোটাই করছে না, ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে, আমরা কনফিউশনে থাকছি। আপনাকে ধন্যবাদ। জনাব মীর হেলাল, অনেক কথা উঠে এসেছে। আমি জানতে চাই যে ৭২-এর সংবিধান বাতিল নিয়ে ছাত্ররা কিন্তু বারবার কথা বলছে, আপনারা সে বিষয়ে আসলে কর্ণপাত ওইভাবে করছেন না, আপনারা সংস্কারের কথা বলছেন। আরেকটা বিষয় হচ্ছে, এর আগেও যখন ছাত্ররা রাষ্ট্রপতিকে অপসারণের কথা দাবি তুলেছিল, সেক্ষেত্রে কিন্তু আপনারা রাষ্ট্রপতির পক্ষে দাঁড়িয়েছিলেন। তো এই বিষয়গুলো কেন দ্বিমত কেন হচ্ছে? রাষ্ট্রপতির পক্ষে দাঁড়ান, এখানে তো কথাটা মিসপ্লেসড হচ্ছে। দেখেন, দেশ পরিচালনার অভিজ্ঞতাটা খুব গুরুত্বপূর্ণ এবং দেশের সংবিধানটা বোঝাটাও গুরুত্বপূর্ণ। আপনি একটা কনস্টিটিউশনাল ভ্যাকুয়াম ক্রিয়েট করে দিয়ে দেশকে আরো অস্থিতিশীলতার দিকে আপনারা সেই কথাটাই তখন বলেছিলেন, এজন্য একটু which is the right thing to say, because এটাই তো বাস্তবতা। আপনি তো বাস্তবতা বিবর্জিত কোনো কাজ করতে পারবেন না। যেটা মানে ধরেন আমরা সিনেমাতে দেখি 90 মিনিটের মধ্যে অথবা 120 মিনিটের মধ্যে একেবারে পুরো দেশ চেঞ্জ হয়ে গেছে, সব করাপশন চলে গেছে, একটা লোক মানে রিক্সাওয়ালার থেকে গিয়ে প্রাইম মিনিস্টার হয়ে গেছে। এটা 90 মিনিটে ভাবে সম্ভব না। ইটস এ গ্র্যাজুয়াল প্রসেস। দেখেন, একটা নদী যখন খালগুলো ক্লিয়ার থাকে তখন পানিগুলো চ্যানেলড আউট হয়, মানুষের উপকার হয়। যদি খালগুলো বন্ধ থাকে নদীটা কিন্তু প্লাবন সৃষ্টি করে, বন্যা সৃষ্টি করে। বলার উদ্দেশ্য হচ্ছে যে কোনো এনার্জি মাস্ট বি চ্যানেলড প্রপারলি, হ্যাঁ, না হলে কিন্তু এটা মিসইউজ হবে এবং এটার যেটা লাভবান হব তার চেয়ে ক্ষতি বেশি হবে। আমার মনে হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার, ওনাদের সাথে কথা বলা দরকার এবং আমার মনে হয় ওনারা যারা ছাত্র আন্দোলনের মানে এই সংগঠনের সাথে জড়িত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ওনারা কিন্তু রাষ্ট্রপতির ব্যাপার নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করেছিলেন। ওনারা যদি গণতান্ত্রিক চর্চা করতে চান, ওনারা যদি একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চান আসলেই, তাহলে বৈষম্য থেকে বেরিয়ে আসাটা দরকার বলে আমি মনে করি। তারা কি বৈষম্য করছে আপনি মনে করছেন? আর যদি আজকে তারুণ্যের এই অনুষ্ঠানে বা যে কি বললো, এটাকে কি নাম, 2025-এর মার্চ ফর ইউনিটি না কি বললো, আজকেরটা, হ্যাঁ। তো এইটা আমি তখনই বলতাম যদি সব তরুণদেরকে ওনারা ডাকতেন, মাদ্রাসা ছাত্র, প্রাইভেট ইউনিভার্সিটি ছাত্র, রাজনৈতিক দলগুলোরও তো ছাত্র সংগঠন আছে, এমন তো না যে নেই। তার মানে ওনারাও চাচ্ছেন, ওনারা হয়তো আলাদা একটা মানে অবস্থান সৃষ্টি করতে। তো ঐক্যের জায়গায় আমি এখনও একমত যে আমরা এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে চাই যেন ওনারা একটা সুষ্ঠু নির্বাচন করতে পারেন। এবং আরও ওনাদের জন্য সুবিধা হয়েছে, কেয়ারটেকার গভর্নমেন্ট বাতিল করার যে আইনটা ছিল, যে রায়টা ছিল, এটা কিন্তু রিপিল্ড হয়েছে। তো এই প্রসেসটা তো ওনাদের জন্য আরও সহজ হয়ে গেছে, ওনাদের খুব একটা কনস্টিটিউশনাল চেঞ্জও করা লাগছে না। এখন আননেসেসারি ধরেন ইলেকট্রিসিটি বিল কমাতে হবে বা গ্রিড 10টা বাড়াতে হবে, এটা কিন্তু রেগুলার গভর্নমেন্টের কাজ, নির্বাচনকারী সরকারের কাজ না। ওনাদের কাজ হচ্ছে পুলিশ প্রশাসনের রদবদল করেছে, একটা ইন্ডিপেন্ডেন্ট নির্বাচন কমিশন করেছে, নির্বাচন কমিশন জুডিশিয়ারিতে চেঞ্জ এনেছে। আমাদের মাননীয় প্রধান বিচারপতি, আই হ্যাভ নো ডাউট ইন সেইং হি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইন দ্য কান্ট্রি। আমার মনে হয় উপমহাদেশের মধ্যেও হি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট justices that we have come across. We have faith in him. বিচার ব্যবস্থার উপর মানুষের একটা ফেথ ফেরত এসছে, প্রশাসনে কিছু রদবদল হয়েছে যতটুকু দরকার। তা আমার মনে হয় নির্বাচন কমিশন যেহেতু নিজেই বলেছে ওরা নির্বাচন করার জন্য প্রস্তুত, এখানে সরকার বা আমার আপনার তো কোনো ধরনের ইন্টারফারেন্সও থাকার কথা না। যদি অ্যাকচুয়ালি নির্বাচন কমিশন স্বাধীন হয়ে থাকে, ওনারা তো নিজেই বলেছেন, আমি নিজেই পড়েছি এবং আমি শুনেছি প্রধান নির্বাচন কমিশনার বলছেন ওনাদের নির্বাচন করার প্রস্তুতি আছে, তাহলে আমাদের আবার এর ওর কথা শোনা লাগবে কেন? নির্বাচন তো নির্বাচন। তাহলে আপনি আশাবাদী 2025-এর বাংলাদেশ নিয়ে? আমি অবশ্যই আশাবাদী, আমি খুব আশাবাদী, আমি পজিটিভ পারসন, আমি খুবই আশাবাদী। আপনাকে ধন্যবাদ এবং জনাব ববি হাজ্জাজ আপনাকেও ধন্যবাদ। আমরাও আশাবাদী হতে চাই। দর্শক, আমাদের অতিথিরা তাদের বক্তব্য তুলে ধরছিলেন। 2024 সাল আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর। আমাদের অতিথিরা এই বছরে ঘটে যাওয়া নানান ঘটনাবলী তুলে ধরেছেন এবং সাম্প্রতিক কিংবা তার আগেরও ঘটনা তুলে ধরেছেন। দর্শক, আমাদের আজকের আলোচনায় আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ।